হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব সিবিপিবিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা ফোর্থ সেমিস্টারের জন্য পড়াশোনা করছো পলিটিক্যাল সায়েন্স নিয়ে, তাদের জন্য আজকে মেজর পেপার 4-এ যে টপিকটা আমাদের কাছে রয়েছে সেটা হলো ভারতীয় প্রশাসনের বিবর্তন এবং প্রকৃতি। ঠিক আছে, ভারতীয় প্রশাসন কী করে ধীরে ধীরে বিবর্তন হতে শুরু করেছে এবং ভারতীয় প্রশাসনের প্রকৃতি কেমন, তা সেই টপিকটা থাকবে আজকে তোমাদের আলোচনার বিষয়, যেটা থাকবে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের ফোর্থ সেমিস্টারের মেজর পেপার 4-এর বিষয়। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও, তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ, এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি, তোমরা এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য অল সাবজেক্টের পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে শুধুমাত্র 1199 এবং মাইনাস স্টুডেন্টদের জন্য সেটা রাখা হয়েছে পুরো সেমিস্টারের কোর্স ফি অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো প্রেস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনে ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে এবং অ্যাপ্লিকেশনে থাকা বিভিন্ন কোর্সগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারবে। তো ভিডিওটি শুরু করার এবার মেন টপিক আসা যাক। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আরেকটু অনুরোধ থাকবে যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট কিন্তু করো, ঠিক আছে? তো এবার মেন টপিকটা আসা যাক, যেটা হচ্ছে ভারতীয় প্রশাসনের বিবর্তন এবং প্রকৃতি কি ছিল। ঠিক আছে, দেখো ভারতীয় প্রশাসনের বিবর্তনকে মূলত এখানে 3টি প্রধান যুগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, ভারতীয় প্রশাসন আগের থেকে এখন পর্যন্ত যে ধারাবাহিক বিবর্তনের পথ সে করে এসেছে, সেটাকে আমরা 3টি আলাদা আলাদা ধাপে বিভক্ত করে নিয়েছি। তো প্রথম যেটা হলো প্রাচীন ও মধ্যযুগ। ঠিক আছে, দেখো মৌর্য যুগে কি রয়েছে, দেখো কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে আমরা প্রথম একটি সুসংগঠিত কেন্দ্রীয় আমলাতন্ত্রের ধারণা পাই। ঠিক আছে, কৌটিল্যে যে অর্থশাস্ত্র রয়েছে, তো সেখান থেকেই কিন্তু আমরা একটি সুসংগঠিত কেন্দ্রীয় আমলাতন্ত্রের ধারণা পাই যে ভারতীয় প্রশাসনের ক্ষেত্রে। ঠিক আছে, সম্রাট অশোকের সময় জনকল্যাণমূলক প্রশাসনের উপর জোর দেওয়া হতো। ঠিক আছে, ঠিক একইভাবে যে কৌটিল্যের অর্থশাস্ত্রে ঠিক যেমন আমরা একটা সুসংগঠিত কেন্দ্রীয় আমলাতন্ত্রের সন্ধান পেয়ে থাকি, ঠিক একইভাবে অশোক সম্রাট যিনি ছিলেন তিনিও কিন্তু প্রথম অবস্থায় জনকল্যাণমূলক প্রশাসনের উপরে কিন্তু বেশি গুরুত্ব দিয়েছিলেন বা বেশি জোর দিয়েছিলেন। ঠিক আছে, এবার মুঘল যুগ কি আছে, দেখো সম্রাট আকবরের আমলে মানসব্দারি প্রথা প্রবর্তিত হয়, যা ছিল সামরিক এবং বেসামরিক প্রশাসনের মিলেশ। ঠিক আছে, তো সামরিক এবং বেসামরিক প্রশাসন একসাথে মিলেমিশে যে তৈরি হয়েছিল ব্যবস্থাটা, সেটা হলো সম্রাট আকবরের আমলে যে মানসবদারি যে প্রথাটা ছিল সেটা কিন্তু প্রবর্তিত হয়েছিল। ঠিক আছে, ভূমি রাজস্ব ব্যবস্থা এবং জেলা স্তরে প্রশাসনের ভিত্তি এই সময় শক্তিশালী হয়। তো ভূমি রাজস্ব ব্যবস্থা যেটা হয় এবং জেলা স্তরে প্রশাসন যেটা ছিল, এই দুটা ভিত্তি কিন্তু তখনকার দিনে কিন্তু শক্তিশালী হয়ে উঠেছিল। ঠিক আছে, আচ্ছা নেক্সটে রয়েছে তোমাদের ব্রিটিশ শাসনকাল, যেটা আমাদের দ্বিতীয় নম্বরে যেটা ধাপ আমরা এখানে আলোচনা করছি, সেটা হলো ব্রিটিশ শাসনকাল বা আধুনিক ভিত্তি। ব্রিটিশরাই মূলত বর্তমান আমলাতান্ত্রিক কাঠামোর রূপকার। ঠিক আছে, বর্তমানে যে আমাদের ভারতের প্রশাসনিক ব্যবস্থা রয়েছে, তো মেন যে রূপকার কিন্তু আমরা ব্রিটিশদেরকেই বলে থাকি। ঠিক আছে, 1773-এর রেগুলেটিং অ্যাক্ট থেকে শুরু করে 1935-এর যে ভারত শাসন আইন পর্যন্ত বিভিন্ন সংস্কারের মাধ্যমে সিভিল সার্ভিসের প্রবর্তন করা হয়। ঠিক আছে, তো এখানেই যে বলা হয়েছে রেগুলেটিং অ্যাক্ট থেকে শেষ শুরু করে যেটা হচ্ছে ভারত শাসন আইন পর্যন্ত যে কি করা হয়, বিভিন্ন ধরনের সংস্কার করা হয় এখানে ভারতের শাসন ক্ষেত্রে। এই বিভিন্ন ধরনের সংস্কারের মাধ্যমে সিভিল সার্ভিস এখানে প্রবর্তন করা হয়। ঠিক আছে, আস্তে আস্তে প্রবর্তনের মাধ্যমে রেগুলেটিং অ্যাক্ট থেকে শুরু করে ভারত শাসন আইন পর্যন্ত অনেকগুলো সংস্কারের মাধ্যমে এখানে সিভিল সার্ভিস তৈরি করা হয়।
লর্ড কর্নওয়ালিসকে ভারতীয় সিভিল সার্ভিসের জনক বলা হয়। ঠিক আছে, লর্ড কর্নওয়ালিস যিনি ছিলেন তাকে কিন্তু ভারতীয় সিভিল সার্ভিসের জনক বলা হয়ে থাকে। জেলা কালেক্টর পদের সৃষ্টি এবং পুলিশি ব্যবস্থার আধুনিকরণ কিন্তু এই আমলেই ঘটে থাকে। ঠিক আছে, জেলা শাসক এখন যে রয়েছে আমাদের, তো সেই যে পদটা তৈরি হয়েছিল এখান থেকেই, এবং পুলিশি ব্যবস্থার যে আধুনিক যে রূপ এখন আমরা দেখতে পাই সেটাও কিন্তু এখান থেকেই কিন্তু সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, তৃতীয় নম্বর যে ধাপটা রয়েছে সেটা হলো স্বাধীনতা পরবর্তী পর্যায়। স্বাধীনতার ঠিক পরবর্তী যে পর্যায়টা, এখানে দেখো 1947 সালে ভারতের নতুন সংবিধান, যেটা 1950 সালে নতুন সংবিধান কার্যকর হয়, প্রশাসনের চরিত্রকে আমূলভাবে কি বদলে দেয়। ঠিক আছে, তো 1947 সালের পর যখন সংবিধান রচিত হয় বা সংবিধান কার্যকর করা হয় 1950 সালে, তখন কিন্তু এখানে এই যে প্রশাসনের যে মেন চরিত্র এটা কিন্তু অনেকটা বদলে যায়। ঠিক আছে, মেন চরিত্র অনেকটা পাল্টে যায়। ব্রিটিশ আমলের যেটা হচ্ছে নিয়ন্ত্রণকারী প্রশাসন রূপান্তরিত হয়ে উন্নয়নমূলক এবং জনকল্যাণমূলক প্রশাসনে পরিণত হয়। ব্রিটিশদের আমলে যেই সরকারটা আগে নিয়ন্ত্রণকারী সরকার হিসেবে পরিচিত ছিল, সেটা কিন্তু পরবর্তীকালে কি হয়, উন্নয়নমূলক এবং জনকল্যাণমূলক প্রশাসনে সেটা ধীরে ধীরে পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, দ্বিতীয় নম্বরে রয়েছে কি ভারতীয় প্রশাসনের প্রকৃতি। এখানে কি রয়েছে দেখো, যে ভারতীয় যে প্রশাসন এটার প্রকৃতি কি রয়েছে। প্রথমটা এখানে বলা হয়েছে কি সংসদীয় এবং রাজনৈতিক নিয়ন্ত্রণ। ভারতীয় প্রশাসন সংসদীয় গণতন্ত্রের কাঠামোর মধ্যে কাজ করে। ঠিক আছে, গণতান্ত্রিক কাঠামোর মধ্যে কিন্তু আমাদের যে ভারতীয় শাসন পদ্ধতি রয়েছে সেটা কাজ করে থাকে। প্রশাসনের স্থায়ী আধিকারিকরা, যারা পার্মানেন্ট আধিকারিক রয়েছে, পার্মানেন্ট এক্সিকিউটিভ যারা রয়েছে, সর্বদা নির্বাচিত মন্ত্রী বা রাজনৈতিক কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী কাজ করেন এবং তাদের কাছে দায়বদ্ধ থাকেন। যারা পার্মানেন্ট কর্মরত রয়েছে, ঠিক আছে, পার্মানেন্টভাবে বা আধিকারিকরা রয়েছে, তারা কিন্তু সব সময় যে নির্বাচিত মন্ত্রী থাকবে বা যারা রাজনৈতিক কর্তৃপক্ষ থাকবে তাদের আদেশ অনুযায়ী কিন্তু তাদেরকে কাজ করে থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা, এটা হলো প্রথম। দ্বিতীয় নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো। তো যুক্তরাষ্ট্র কাঠামো কি দেখো, ভারতের প্রশাসন কেন্দ্র এবং রাজ্য এই দুটি ভাগে বিভক্ত। ঠিক আছে, যুক্তরাষ্ট্র কাঠামো আমরা এর আগেও অনেক নোটসে আমরা আলোচনা করেছি যে ভারতীয় যে শাসন ব্যবস্থা ওটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, যেখানে কেন্দ্র এবং রাজ্য দুটো আলাদা আলাদা ভাগে সরকারকে কিন্তু বিভক্ত করে দেওয়া হয়। তবে সংবিধানের ধারা অনুযায়ী কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতার সুনির্দিষ্ট বন্টন থাকলেও জরুরি অবস্থায় প্রশাসন এককেন্দ্রিক রূপ ধারণ করে। ঠিক আছে, সংবিধান অনুযায়ী এই যে ভারতের যে যুক্তরাষ্ট্র কাঠামো রয়েছে, রাজ্য এবং কেন্দ্র সরকার, এখানে উভয়ের মধ্যে কিন্তু ক্ষমতার সমানভাবে বন্টন করে দেওয়া হয়েছে, কিন্তু তার সত্ত্বেও কিছু কিছু এমন জরুরি অবস্থা কখনো চলে আসে, তো সেই ক্ষেত্রে কি হয়, শুধুমাত্র কেন্দ্রেরই যে ক্ষমতা বা কেন্দ্রেরই যে রায়টা সেটাই কিন্তু প্রাধান্য পায়। এক্ষেত্রে রাজ্যের কিন্তু সেরকম কোনো ক্ষমতা এখানে থাকে না। ঠিক আছে, আচ্ছা, নেক্সটে রয়েছে সর্বভারতীয় কর্তৃক। ভারতীয় প্রশাসনের একটি অনন্য বৈশিষ্ট্য হলো আইএএস এবং আইপিএস এর মতো সর্বভারতীয় পদ। ঠিক আছে, যে ভারতীয় যে প্রশাসন ব্যবস্থা আছে, তো এখানকার আইএএস এবং আইপিএস যে এই পদগুলো রয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরা কেন্দ্রের দ্বারা নিযুক্ত হলেও রাজ্যের অধীনে কাজ করে এবং যা দেশের প্রশাসনে ঐক্য বজায় রাখে। যে আইএএস এবং আইপিএস এই দুটো যে পদ রয়েছে, এই পদের যে কর্মচারীগুলো রয়েছে তারা কিন্তু কেন্দ্রের দ্বারা নির্বাচিত হয়। ঠিক আছে, এবং কেন্দ্রের দ্বারা নির্বাচিত হওয়া সত্ত্বেও এরা কাজ করে হলো রাজ্য সরকারের জন্য বা রাজ্যের জন্য। আচ্ছা, নেক্সট হলো জনকল্যাণমুখী আদর্শ। জনকল্যাণমুখী আদর্শতে কি বলা হয়েছে, ব্রিটিশ আমলে প্রশাসনের মূল কাজ ছিল কর আদায় এবং আইন শৃঙ্খলা রক্ষা। তো ব্রিটিশ আমলে, ঠিক আছে, যখন ব্রিটিশরা এখানে রাজত্ব করতো তখন প্রশাসনের যে মূল কাজ এখানে ধরা হতো সেটা হলো কর আদায় করা। ঠিক আছে, শুধুমাত্র কর আদায় করা এবং আইন শৃঙ্খলা যাতে বজায় থাকে, এই দুটো কাজই কিন্তু ব্রিটিশ আমলে এখানে করা হতো। কিন্তু বর্তমানে ভারতীয় প্রশাসনের মূল প্রকৃতি হলো উন্নয়নমূলক। এখন ভারতীয় প্রশাসনের যে মূল যে প্রকৃতিটা রয়েছে শাসন ক্ষেত্রে, সেটা হলো উন্নয়নমূলক কাজে এরা এখন বেশি গুরুত্ব দিয়েছে।
দরিদ্র দূরীকরণ, শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা প্রসার এখন প্রশাসনের প্রধান লক্ষ্য। ঠিক আছে, কিভাবে দরিদ্র দূর করা যাবে, স্বাস্থ্য ক্ষেত্রে কিভাবে ধীরে ধীরে উন্নতি করা যাবে এবং প্রশাসনের ক্ষেত্রে বা শিক্ষা ক্ষেত্রে কি করে উন্নত করা যায় ভারতকে, এটাই এখানে কিন্তু আস্তে আস্তে বেশি গুরুত্ব দেওয়া হয় বা এটাই প্রধান লক্ষ্য হিসেবে ধরে নেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হলো কি নিরপেক্ষতা এবং স্থায়িত্ব। রাজনৈতিক দল পরিবর্তিত হলেও প্রশাসনিক আধিকারিকরা নির্দিষ্ট বয়স অবসর না নেওয়া পর্যন্ত পদে বহাল থাকে। এবার রাজনৈতিক দল কোনো নির্বাচনে যদি রাজনৈতিক দল পরিবর্তন হয়েও যায়, কিন্তু রাজনৈতিক দল আগে যে রাজনৈতিক দল ছিল সেখানে যেই সমস্ত কর্মচারীরা কাজ করতো তারা কিন্তু তাদের বয়স বা মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত কিন্তু তারা কাজ করতেই থাকে। যদিও রাজনৈতিক দল যদি পরিবর্তন হয়েও যায়, তারা কিন্তু সেই পদে থেকেই যাবে যতদিন না পর্যন্ত তাদের বয়স চলে আসছে ততটা বা তাদের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। তাদের কোনো রাজনৈতিক দলের প্রতি আনুগত্য না দেখিয়ে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। যে আইএএস বা আইপিএস পদে যারা রয়েছে তারা কিন্তু কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে আনুগত্য তাদেরকে যে দেখাতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, তারা কিন্তু নিরপেক্ষভাবে কিন্তু কাজ করে যেতে পারবে। ঠিক আছে, নেক্সটে রয়েছে হলো বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় শাসন। ৭৩তম এবং ৭৪তম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত এবং পুরসভার ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে। ঠিক আছে, ৭৩তম এবং ৭৪তম যে সংবিধান সংশোধনী আইন রয়েছে আমরা এর আগে আমাদের নোটে আলোচনা করা হয়েছে। তো এখানে কি করা হয়, এখানে শুধুমাত্র পঞ্চায়েত এবং পুরসভার ব্যবস্থার উপর কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল, যা প্রশাসনকে একদম সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিল। ঠিক আছে, একদম সাধারণ মানুষের দরজার সামনে কিন্তু এই যে ৭৩তম এবং ৭৪তম যে সংশোধনী আইন, এই আইনের মাধ্যমে প্রশাসনকে একদম সাধারণ মানুষের কাছে এসে দাঁড়িয়েছিল। ঠিক আছে, আচ্ছা, তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।